বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ, ৪ জুন জাতীয় চা দিবস। বেড়েছে নদ নদীর পানি, নতুন এলাকা প্লাবিত, বাঁধে ভাঙন। সাবরিনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। গ্রাফিক্স ডিজাইনার হিমুর জিজ্ঞাসাবাদ জেল গেটে। রিজেন্টের কোভিড চুক্তি পর্যালোচনা করছে দুদক। নাম জালিয়াতির দায়ে শাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত। করোনায় আরো 50 মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3000, সুস্থ 1914। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। এছাড়া সংবাদে আরো থাকছে: করোনার প্রভাবে ফুল বাণিজ্যে ধস, সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ক্ষয়ক্ষতি হ্রাস ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। চলতি অর্থ বছরে বাজেট পাশের পর দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া ৪ জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা ও দিবসটি উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চলতি অর্থ বছরের বাজেট পাশের পর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষ থেকে। করোনার প্রভাব বিবেচনা রেখেই বন্যা পরিস্থিতি নিয়ে ভাবছে সরকার। এ বিষয়ে তদারকি বাড়িয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠক শেষে সচিব জানান বিস্তারিত। মন্ত্রিসভাতে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে রিলিফ অপারেশন, তারপরে রেস্কিউ অপারেশন, এগুলো কিভাবে হচ্ছে এবং সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং সব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য সবাইকে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে আমাদের অন্যান্য যারা হেল্প করে, তারা সবাই এই বিষয়ে প্রস্তুত আছে এবং আমরা ওইটা রেগুলার মনিটর করতেছি। কোনোভাবেই যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং রিলিফের যেন কোনো ঘাটতি না হয় এবং জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়। টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, এগুলো যেন অ্যাভেলেবল থাকে এবং মেডিসিন যেগুলো আছে, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং তাদের এলাকার যারা ইউনিয়ন লেভেলে যারা কাজ করে তারা যেন সবসময় এই ফ্লাড সেন্টারগুলোতে অ্যাটেন্ড করে যেন। কোম্পানি আইন 2020-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার বিধান যোগ করা হয়েছে আইনে। এক ব্যক্তি কোম্পানি হবে এমন একটি কোম্পানি যার মালিকানা ও শেয়ার হোল্ডার হবেন একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় উত্থাপিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন 2020-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এখনও অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগ বেড়েছে পানিবন্দী লাখ লাখ মানুষের। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন স্থানে। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। আছে গবাদি পশুর খাবার সংকট। সিরাজগঞ্জ এনায়েতপুরের বেতিল সলিড স্পারে তীব্র স্রোতে 75 মিটার ধসে গেছে। পানির তোড়ে ভেঙে গেছে রাস্তা ও বাঁধ। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। কুড়িগ্রামে অবিরাম বন্যার কারণে ধরলা নদীর পানি 20 সেন্টিমিটার বেড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বিপদসীমার উপরে। বন্যার পানি প্রবেশ করে চিলমারী উপজেলা শহর সহ নতুন করে আরও 50 গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলায় 3 লক্ষ পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে। জেলার 73টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নের 475টি গ্রাম পানির নিচে তলিয়ে আছে।
গাইবান্ধায় তিস্তা, ঘাঘট, যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। দুর্ভোগ বেড়েছে মানুষের। এইসব এলাকায় খাদ্যাভাব, পানির সংকট ও পয়ঃনিষ্কাশন সমস্যা প্রকট। অন্যদিকে ত্রাণ বিতরণ নিয়েও আছে নানা অভিযোগ। সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দুর্গত মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, রয়েছে খাবারের অভাব। এনায়েতপুরের বেতিল সলিড স্পারে তীব্র স্রোতে ৭৫ মিটার ধসে গেছে। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর ও বাসাইল উপজেলার ছোনকাপাড়ার কয়েকটি রাস্তা বন্যার পানির তোরে ভেঙে গেছে। বাসাইল ও মির্জাপুর উপজেলার ২০টি গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়েছে। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেলেও গ্রামীণ সড়কগুলো এখনও ডুবে আছে পানিতে। জেলার ৮৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১,০৮,১২৯ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটের দ্বিতীয় দফা বন্যার পানি বাড়িঘর থেকে নামার আগেই আবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা কুশিয়ারার পানি। নিম্নাঞ্চলের বহু এলাকা এখনও পানিতে ডুবে আছে। শরীয়তপুর সদরসহ নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। বিভিন্ন এলাকায় রাস্তা ডুবে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেকে তাদের গবাদি পশু নিয়ে উঁচু রাস্তা ও ব্রিজে আশ্রয় নিয়েছে। ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া সদরপুর, চরভদ্রাসন ও ফরিদপুর সদর উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বাঁধের পাশের ১২ মিটার পাকা সড়ক পানির তোরে ভেঙে গেছে। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার ২ দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ডিএমপির গোয়েন্দা শাখা তাকে আদালতে উপস্থাপন করে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে, সাবরিনার কাছ থেকে চার্জশিট দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। এছাড়া জেকেজির গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিমুকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে। জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীর ২ দফা ৫ দিনের রিমান্ড শেষ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে ডিবি কার্যালয় থেকে সাবরিনাকে মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। তাকে উপস্থিত না করেই হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে শুনানি হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। অধিকাংশ সেকশনই জামিনযোগ্য, কিন্তু আদালত আমলে নিলেন না, উনি জামিনটা নামঞ্জুর করেছেন। চার্জশিট জমা না হওয়া পর্যন্ত ডাক্তার সাবরিনাকে কারাগারে আটক রাখার আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সাবরিনাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে জেকেজির গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিমুকে রিমান্ড নিতে আবেদন করেন ডিবি পুলিশ। তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। বিজ্ঞ আদালত আসামি হুমায়ুন কবির হিমুকে ৭ দিনের মধ্যে 3 দিন জিজ্ঞাসাবাদের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। তার স্বামীর সাথে বিভিন্ন সময় তাকে মুখোমুখি করা হয়েছে এবং তারা একজন আরেকজনের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। যতটুকু উপাদান আমরা পেয়েছি, আমি মনে করি এটা তার অভিযুক্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে এবং একটা সম্পূর্ণ চার্জশিট আমরা দিতে সক্ষম হব। এদিকে জেকেজির বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 4 প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির মূল নথি দুর্নীতি দমন কমিশন দুদকে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তর কর্মকর্তা দিদারুল ইসলাম চুক্তির মূল নথির সাথে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের কপিও জমা দেন। পরে সাংবাদিকদের দিদারুল ইসলাম বলেন, দুদককে সহযোগিতা করা হবে। এদিকে অধিদপ্তরের জমা দেওয়া নথি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব মোহাম্মদ দিলওয়ার বখত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মূল নথি নিয়ে সোমবার বেলা ১২টার দিকে দুদকে যান অধিদপ্তর কর্মকর্তা দিদারুল ইসলাম। হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখার লাইসেন্সের কপিও জমা দেন তিনি।
বিকেল 5টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে অবস্থান করেন দিদারুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের জমা দেয়া নথি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব। তিনি কাগজপত্র পর্যালোচনা করতে, কাগজপত্র পর্যালোচনা করলে আরো কিন্তু বক্তব্য বেরিয়ে আসে। হ্যাঁ, আর যদি দেখা যায় আরো কাগজপত্র পরিচালনা করা দরকার, সেগুলো সংগ্রহ করা হবে এবং কাগজপত্রের ভিত্তিতে যাদের বক্তব্য গ্রহণ করা দরকার তাদের বক্তব্য গ্রহণ করা হবে। করোনা সংক্রমণের শুরুর দিকে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে কোভিড চিকিৎসায় এগিয়ে আসে রিজেন্ট হাসপাতাল। গত 21 মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেন হাসপাতালটির চেয়ারম্যান শাহেদ করিম। তবে লাইসেন্স ছাড়াই চিকিৎসা দেয়া এবং পরীক্ষা না করেই কোভিড সনদ দেওয়ার প্রমাণ পায় র্যাব। সিলগালা করা হয় রিজেন্টের মিরপুর ও উত্তরা শাখা। পরে রিজেন্ট কাণ্ড অনুসন্ধানে নামে দুদক। রিজেন্ট ও অধিদপ্তরের চুক্তি নিয়ে দুর্নীতি ও অনিয়মের প্রমাণও পায় তারা। কিসের ভিত্তিতে রিজেন্ট অধিদপ্তর চুক্তি তার তথ্য জানতে রোববার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যান দুদক কর্মকর্তারা। চুক্তির মূল নথি তলব করা হয়। এরই অংশ হিসেবে নথিপত্র জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। নিজের নাম সংশোধন করে শাহেদ করিম থেকে মোহাম্মদ শাহেদ করিম করায় তার এনআইডি স্থগিত করা হয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে 66তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, শাহেদের নাম পরিবর্তন, জালিয়াতির সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। ইসির কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে, জানান ইসি সচিব। করোনা পরিস্থিতিতে সংসদের 0 আসনে উপনির্বাচন করা হবে না বলেও জানান তিনি। তদন্ত করছি, তদন্ত করে আমরা দেখবো এটা সে কিভাবে করলো, কেন করলো, এটা ডিটেল যদি কারেক্ট না হয় আর সে প্রধান আশ্রয় থাকে তাহলে তার ওই যে যেটা নিয়ম তাকে ব্লক করে দেবে এবং আমাদের তরফ থেকে একটা মামলা তার বিরুদ্ধে হবে প্রতারণা দেয়। এখন দুটি ব্লক। সব রোগী সরিয়ে নেওয়া হলেই 2-1 দিনের মধ্যেই সিলগালা করে দেয়া হবে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল। করোনা ভাইরাস নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে রোববার সেখানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় করোনা পরীক্ষার নকল কিট। আটক করা হয় প্রতিষ্ঠানটির সরকারি পরিচালক সহ 2 জনকে। করোনা সংক্রমণের 135তম দিনে দেশে 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 35 জনই পুরুষ। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2928, সুস্থ হয়েছে 1914 জন। কোভিড সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে আক্রান্তের সংখ্যা এখন 2,07,453। মোট মৃত্যু 2,668, সুস্থ হয়েছেন 1,13,556 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,362টি। আক্রান্তের হার 19.92, মৃত্যু হার 1.29 এবং সুস্থতার হার 21.14%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661। সবাইকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। ঢাকা বিভাগ 21 জন, খুলনা 10 জন, রাজশাহী 5 জন, সিলেট 3 জন, চট্টগ্রাম 7 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 2 জন করে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদিকে সব সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনানিবাসে প্রবেশ এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেন, যা কর্তৃপক্ষের নজরে আসে।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও জানায়, চৌধুরী হাসান সারওয়ার্দী এলপিআরে থাকা অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর পোশাক পরে দ্বিতীয় বিয়ে করেন এবং অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। তার এ ধরনের আচরণ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য অস্বস্তিকর। এসব কারণে চৌধুরী হাসান সারওয়ার্দীকে 2019 সালের 10 এপ্রিল থেকে সেনানিবাস ও এর আওতাভুক্ত সব স্থাপনা এবং সেনানিবাসের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন সিএমএইচ এর চিকিৎসা সেবা, অফিসার্স ক্লাব, সিএসডি শপে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, শুধু শাহাবুদ্দিন হাসপাতালের মালিক বিএনপির নেতা বলেই নয়, দল মত নির্বিশেষে এ অভিযান পরিচালিত হচ্ছে। করোনাকালে প্রকৃতি ও পরিবেশের উন্নতি হচ্ছে। এই পরিবেশের পরিচ্ছন্নতা ধরে রাখতে সবারই পরিবেশের প্রতি সচেতনতা ধরে রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগের তুলনায় অনেক ভালো হয়েছে, কারণ কারখানাগুলো আগের মতো কার্বন নিঃসরণ করছে না, গাড়িগুলো আগের মতো সেভাবে চলছে না। সেই কারণে পরিবেশ প্রকৃতি, মানুষের ছুটাছুটি আগের তুলনায় অনেক কমেছে। সেই কারণে পরিবেশ প্রকৃতি অনেক ভালো হয়েছে। তো এই ইতিবাচক পরিবর্তন থেকে আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ববাসীর শেখা প্রয়োজন এবং এটিকে কিভাবে ধরে রাখা যায় সেটির জন্য একটি পরিকল্পনা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের যে কোনো দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে মাথা পিছু $4,000 নিচে আয়ের দেশগুলো তা বিনামূল্যে পাবে। বাংলাদেশের মাথা পিছু আয় $2,000 কাছাকাছি বলে প্রতিষেধক পাওয়ার বিষয়ে আশাবাদী স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সচিবালয়ে জাতীয় টেকনিক্যাল কমিটির সাথে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। চাইনিজরা যে ভ্যাকসিন বিষয়ে যে তারা বাংলাদেশে টেস্ট করাতে চাচ্ছে এবং পরবর্তী লাস্ট টেস্টটা যেটা এখানে করতে চাচ্ছে, আইসিডিডিআরবি বা বিএমআরসি তারা যে বক্তব্যটা দিয়েছে, এই সব মিলিয়ে আর কি আমি মনে করি যে আমি পার্সোনালি আমি একেবারে অ্যাডমিট করতে, কনফেস করতে আমার বিন্দুমাত্র কোনো দ্বিধা নেই। আমরা এই জায়গাগুলোকে ট্রান্সপোর্টসের মাধ্যমে আমরা কিছু করতে পারি কিনা, আমাদের একটা কমিটি থাকবে, যে কমিটি কোনো জায়গাতে অনিয়ম কোনো কিছু নিউজ হইলে আমরা এটি একটু তল্লাশি করে দেখব। মানুষের এই যে ওভারঅল যে পারসেপশন স্বাস্থ্য খাতের উপরে, এর মধ্যে আমরা কিছুটা হলেও নাড়া দিতে পারি কিনা পজিটিভলি, সেইটা আমরা করার একটু চেষ্টা করব। দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর খবর আসছে। সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নড়াইলে জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে এক চিকিৎসক ও 5 নার্স করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে নতুন করে 149 জন করোনা শনাক্ত হয়েছে। রংপুরে এক চিকিৎসক, 4 পুলিশ সহ 26 জন করোনা পজিটিভ। মোট আক্রান্ত 1470 জন। সুস্থ হয়েছে 988 জন। গোপালগঞ্জে নতুন আক্রান্ত 3 ডাক্তার, 1 নার্স ও 5 স্বাস্থ্যকর্মী সহ 42 জন। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 1248। চুয়াডাঙ্গায় নতুন করে আরও 31 জন করোনা আক্রান্ত। সুস্থ হয়েছেন 228 জন। ঝিনাইদহে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ 19 জন করোনা পজিটিভ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 645 জনে। সুস্থ হয়েছেন 235 জন। গাজীপুরে নতুন আক্রান্ত 26 সহ মোট আক্রান্ত 4020 জন। পটুয়াখালীতে সিনিয়র স্টাফ নার্স ও ব্যাংক কর্মকর্তা সহ নতুন আক্রান্ত 11 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 410 জন। নোয়াখালীর হাতিয়ায় করোনা রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শুধু করোনা নয়, অনেক জটিল রোগে ভেন্টিলেটর ব্যবহৃত হয়। এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের শিক্ষার্থীরা MIT মডেল অনুসারে তৈরি করল ইমার্জেন্সি ভেন্টিলেটর। যন্ত্রটি মোবাইল ফোনেও নিয়ন্ত্রণ করা যাবে। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
করোনা সহ নানা কারণেই অনেক রোগীর কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়। ভেন্টিলেটর সেই যন্ত্র যার মাধ্যমে ফুসফুসে অক্সিজেন চালনা এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণের কাজ করা হয়। রুয়েট শিক্ষার্থীদের একটি দল 2 মাসের প্রচেষ্টায় তৈরি করেছে ইমার্জেন্সি ভেন্টিলেটর। রুয়েট অ্যালামনাইয়ের মাধ্যমে একটা ফান্ড রেজ করে এই প্রজেক্টটা কি এভাবে কমপ্লিট করেছি। কস্টিং হচ্ছে 30 থেকে 35,000 টাকা। আমাদের এখানে ল্যাব বন্ধ, আমরা বিভিন্ন জায়গায় আছি, তো আমাদের এই কারণে শরণাপন্ন হইতে হয়েছে আর কি লোকাল যারা ম্যানুফ্যাকচার করে, তো তাদেরকে ডিজাইন বোঝানোটা একটু কঠিন হয়ে পড়তেছিল, যার ফলে আমাদের একটু ডিলে হয়ে গেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই ভেন্টিলেটর প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করেছি। ভেন্টিলেটর প্রকল্পে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করেছেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ রানা। আইওটি বেসড, বিশেষ করে আমাদের বলতে রিমোট কন্ট্রোল, মানে দূর থেকে ওয়েব অ্যাপের মাধ্যমে আমরা এই ভেন্টিলেটরটাকে অপারেট করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই উদ্ভাবন ভেন্টিলেটর সমস্যা সমাধানে সহায়ক হবে। আমাদের ছেলেমেয়েরা এই কাজটি করেছে, আপনাদের মাধ্যমে মাধ্যমে তারা হয়তো আরও অনুপ্রাণিত হবে, আরও নতুন নতুন নিত্যদিনের যে টেকনিক্যাল যে চ্যালেঞ্জ, সেই টেকনিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলায় তারা এগিয়ে আসবে। ভেন্টিলেটরটি যুক্তরাষ্ট্রের MIT উদ্ভাবিত ইমার্জেন্সি ভেন্টিলেটরের মডেল অনুসরণে তৈরি করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মশক নিধন খাতে 70 কোটি টাকা বরাদ্দ রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC 2020-21 অর্থ বছরের জন্য 4,506 কোটি 75 লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এই বাজেট অনুমোদন অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন DNCC মেয়র আতিকুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 961 কোটি 65 লাখ টাকা, অন্যান্য আয় 12 কোটি টাকা। সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে 100 কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান 50 কোটি, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে 3010 কোটি 85 লাখ টাকা আয় ধরা হয়েছে। পাশাপাশি গত 2019-20 অর্থ বছরের 2608 কোটি 60 লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। আমরা বাজেটে সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছিলাম আমাদের মৌলিক চাহিদা। আমি মশার জন্য সর্বোচ্চ বাজেটে টাকা রেখেছি। আমরা টাকা রেখেছি হলো, আরেকটি টাকা রেখেছি হলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে তৈরি হয়েছে জলজট। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাত থেকেই ঢাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক। এর মধ্যে ধানমন্ডি 27, বিজয় সরণি, মিরপুর, মগবাজার সহ আরও বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, আর এই কারণে দেখা দেয় যানজট। অফিসগামী মানুষের পোহাতে হয় দুর্ভোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হয়ে এ পর্যন্ত 5 নারী আত্মহত্যা করেছে। 2013 সাল থেকে চলতি বছরের জুন মাসের মধ্যে আত্মহত্যার ঘটনাগুলো সংঘটিত হয়। এর মধ্যে 2টি আত্মহত্যার ঘটনায় ঘটেছে চলতি বছরের এপ্রিল ও জুন মাসে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মামলা হলেও কোনোটির নিষ্পত্তি হয়নি এখনো। সাইবার ক্রাইম নিয়ে আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। গেল জুনে কুমিল্লার বরুড়ায় আত্মহত্যা করেন মারিয়া আক্তার গাজী। প্রেমিক জাভেদ মজুমদার ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে পরিবারের কাছে টাকা দাবি করায় আত্মহত্যার পথ বেছে নেন মারিয়া। বিষপানে আত্মহত্যা করেন তিনি। এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে 6 জনের বিরুদ্ধে মামলা হয়। তবে প্রধান আসামি জাভেদ পলাতক। যখন মেয়ে শুনছে যে হ্যাঁ ওর ছবিটি এমনি এমনি ভাইরাল হয়েছে, শুধু শর্মে, একমাত্র শর্মে আমার মেয়ে যে দুনিয়ার চাইরে, আমার মেয়ে ন্যায্য বিচারটা যেন ওর কাছে পাই আমি। চলতি বছর নড়াইলে আত্মহত্যা করেন 10ম শ্রেণীর ছাত্রী লায়লা খানম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করে অপরাধী। সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় লায়লা। মামলা করে তার পরিবার। গেল বছর লক্ষ্মীপুরে বিষপানে আত্মহত্যা করেন ইসরাত জাহান নাফিজা। পুলিশ সদস্য ইউসুফ মাহমুদের প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ করায় নাফিজা আত্মহত্যা করে বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
এছাড়া বিভিন্ন সময়ে আরও 2টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় মোট 5টি মামলার বিচার চলছে। আত্মহত্যাজনিত যে সকল মামলাগুলো আসছে তার পরিমাণ প্রায় 4 থেকে 5টি এবং প্রত্যেকটি মামলায় আসামিরা প্রাথমিক অবস্থায় গ্রেফতার হয়েছিল, পরবর্তীতে দীর্ঘদিন হাজতে থাকার পর তারা জামিনে মুক্তি পায়। তো 2-1টি মামলার ক্ষেত্রে বাদী পক্ষ উপস্থিত হয়নি বা হতে চাচ্ছিল না। অনেকেই বলছিল যে আমাদের মেয়ে মারা গেছে, এই অবস্থায় আমরা এটা নিয়ে কিছু করতে চাই না। আবার অনেকেই এসছে, সাক্ষী দিয়েছে, সাক্ষী দিয়ে মামলাটি পরিচালনা করছে। আত্মহত্যা রোধে পরিবারকে সচেতন থাকার পরামর্শ পুলিশের। ফেসবুকের ইমার্জেন্সি রেসপন্স টিম তাদের প্ল্যাটফর্মে এরকম কিছু আপলোড হলে আমাদেরকে ফোন কল এবং ইমেলের মাধ্যমে ইনফর্ম করে। এরকম তথ্য পেলে আমরা সাথে সাথেই মানসিকভাবে আহত ব্যক্তির সাথে অথবা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাকে নিবৃত্ত করার চেষ্টা করি। সাইবার অপরাধের শিকার হয়ে আত্মহত্যার ঘটনা যেমন ঘটছে, তেমনি আবার গুজব ও অপপ্রচারের প্ল্যাটফর্ম হিসাবেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে অপরাধীরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীতে বিআরটিএতে এক সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। ঈদুল ফিতরে গণপরিবহন বন্ধ থাকা আমাদের সংক্রমণের বিষয়ে উদ্বেগ ছিল না, কিন্তু এই ঈদে সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করে জনস্বার্থে গণপরিবহন চালু রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ ছিল পরিবহন বন্ধ রাখা। অনেকে গণপরিবহন তথা ঈদযাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির কথা বলেছেন। এক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, আইন প্রয়োগকারী সংস্থা সমূহ, বিআরটি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যে কাজে যুক্ত থাকি না কেন, সবাই এদেশের নাগরিক। দেশের ও জনগণের কল্যাণকামিতা আমাদের চাওয়া। করোনার প্রভাবে ধস নেমেছে ফুল বাণিজ্যে। খেতেই নষ্ট হচ্ছে ফুল, অল্প কিছু দোকানে উঠলেও বিক্রি না হওয়ায় পচে নষ্ট হয়ে যাচ্ছে। করোনাকালে ফুল বাণিজ্যের সাথে জড়িত প্রায় 30 লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। ফ্লাওয়ার সোসাইটি ও ঢাকা ফুল ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, একদমই বিক্রি নেই। এ খাতকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তা চান তারা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। বিশ্ব মহামারী করোনায় অর্থনীতির প্রায় সব খাতই ক্ষতিগ্রস্ত। দেশের ফুল বাণিজ্য পড়েছে এর প্রভাব। সাভারের গোলাপগ্রাম বিস্তীর্ণ এলাকা জুড়ে আগে এভাবেই চাষ হতো গোলাপ সহ নানা জাতের ফুল। এখানকার ফুল যেত দেশের বিভিন্ন প্রান্তে। করোনার এই সময়ে ফুল নষ্ট হচ্ছে গাছেই। ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারি মার্কেটে ফুল বিক্রি কমে যাওয়ায় এ অবস্থা বলে জানান চাষিরা। লকডাউন পর থেকে একেবারেই পুরো বাগান ফাঁকা, ফুল পচে মচে সব নষ্ট হয়ে গেছে। রাজধানীর শাহবাগ মার্কেট ভোর থেকেই বিক্রেতার ভিড় থাকলেও এখন খুঁজে পাওয়া দায়। বিক্রেতারা জানান, লাভ তো দূরের কথা, প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। বেচা বিক্রি নাই বললেই চলে। খুবই করুণ অবস্থায় আছি এই সারাদিন থেকে, টুকিরে কোনো মতো হয়। খুচরো দোকানেরও একই অবস্থা, কাজ হারিয়েছে অনেক কর্মী। এখন আমাদের বেচা কিনা একদমই নাই, কারণ বিয়ে শাদী হচ্ছে না, এখন কমিটি সেন্টারগুলো বন্ধ। বর্তমানে এখন আছি 4 জন, আর আগে আসলে 12 জন। ব্যবসায়ী নেতারা জানান, এত খারাপ অবস্থা কোনোদিন দেখতে হয়নি তাদের। করোনা কালে কোনো অনুষ্ঠান না থাকায় আমাদের চাষিরা যে ফুলগুলো তারা ইনভেস্টমেন্ট করছিল, যে টাকাগুলো, সেগুলো তো মোটামুটি টোটালি এটা বরবাদ হয়ে গেছে। একই চিত্র আগারগাঁওয়ের ফুলের পাইকারি মার্কেটেও। চাহিদা না থাকায় বন্ধ বেশিরভাগ দোকান। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী মহানগরীর সাহেববাজার অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখার ভেতর থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি গেছে। দুপুরে এই চুরির ঘটনা ঘটে। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে কাউন্টারের সামনে গ্রাহক সর্দার পেট্রোলিয়াম এজেন্সির ম্যানেজার মাহফুজুর রহমান পায়ের কাছে ব্যাগ রেখে জমার রসিদ লিখছিলেন। এ সময় তার পাশে এসে 4 জন দাঁড়ায়। তাদের একজন ব্যাগ নিয়ে সটকে পড়ে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
ওই ব্যাগে নগদ টাকা ছাড়াও 6,72,000 টাকার জনতা ব্যাংকের পে অর্ডার ছিল। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 333টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 113টির, কমেছে 17টির আর অপরিবর্তিত রয়েছে 203টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 19 পয়েন্ট বেড়ে উঠে আসে 4070 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 240,47,00,000 টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 178টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 66টির, কমেছে 15টির আর বদলায়নি 97টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 6,29,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এবারে খেলার খবর। ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে ব্যক্তিগত অনুশীলন কাজে দেবে বলে মনে করছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারবো, কারণ এখন আমাদের একটা গ্যাপ আছে যে আমরা আমাদের স্কিল নিয়ে বা আমাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। তো আমার মনে হয় যে এটা খুব ভালো টাইম প্লেয়ারদের জন্য, যদি আমরা আমাদের এই টাইমটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। আমার মনে হয় যে স্কিলের দিক দিয়ে এবং ফিটনেসের দিক দিয়ে আমরা আরেকটা স্টেপ আগায় যেতে পারবো। এই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। 4 জুন জাতীয় চা দিবস। বেড়েছে নদ নদীর পানি, নতুন এলাকা প্লাবিত, বাঁধে ভাঙন। সাবরিনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। গ্রাফিক্স ডিজাইনার হিমুর জিজ্ঞাসাবাদ জেল গেটে। রিজেন্টের কোভিড চুক্তি পর্যালোচনা করছে দুদক। নাম জালিয়াতির দায়ে শাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত। করোনায় আরও 50 মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3,000, সুস্থ 1914। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।